তোমাদের সকলকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। আর আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে ভারতীয় গণপরিষদের কয়েকটি এমসিকিউ, বা ইংরেজিতে যদি বলি কনস্টিটিউট অ্যাসেম্বলি। এই ইন্ডিয়ান কনস্টিটিউট অ্যাসেম্বলির সম্বন্ধে বেশ কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, বা গণপরিষদের সম্বন্ধে। আর এইটি আমাদের বিভিন্ন ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, রেলওয়ে, এসএসসি, ইউপিএসসি এবং অন্যান্য এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা শুরু করি প্রথম থেকে। The Constituent Assembly was formed by, দেখো এখানে কি বলছে, গণপরিষদ গঠিত হয়েছিল কোনটির অধীনে। ঠিক আছে, এখানে আমরা দেখব অপশন এতে আছে আগস্ট প্ল্যান, অপশন বিতে আছে মাউন্টব্যাটেন প্ল্যান, অপশন সিতে আছে ক্রিপস ইন্ডিয়া মিশন, অপশন ডিতে আছে ক্যাবিনেট মিশন 1946। তাহলে সঠিক উত্তর কোনটি হবে, কোনটির অধীনে আমাদের গণপরিষদ গঠিত হয়েছিল, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে কি অপশন ডি, ক্যাবিনেট মিশন 1946। আচ্ছা, এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। ক্লিমেন্ট এটলি নেতৃত্বে তিনি পাঠিয়েছিলেন এই ক্যাবিনেট মিশনকে ভারতে। তাহলে ক্লিমেন্ট এটলি এই নামটাও এর সাথে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে গণপরিষদ কার আন্ডারে হয়েছিল, ক্যাবিনেট মিশনের প্ল্যানের আন্ডারে। চলো পরের দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা দেখি। হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? অপশন এতে আছে 312, অপশন বিতে 318, অপশন সিতে 345, অপশন ডিতে 389। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? গণপরিষদে মোট কতগুলি সদস্য ছিল? তাহলে অপশন ডি সঠিক উত্তর হবে কত? 389। আমরা দেখেছি যে 389-এর মধ্যে 292 ছিল প্রদেশের প্রতিনিধি এবং 93 জন ছিল হচ্ছে রাজ্যের প্রতিনিধি। তাহলে এই দুটো আমরা দেখলাম। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 3। চলো এখানে কি বলছে, হু ওয়াজ দ্য টেম্পোরারি অর ইন্টারিম প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? যিনি গণপরিষদের অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন সভাপতি ছিলেন। অপশন এতে দেখব জওহরলাল নেহরু, অপশন বিতে সর্দার প্যাটেল, অপশন ডিতে বি.আর. আম্বেদকর, অপশন ডিতে ডক্টর সচিদানন্দ সিনহা। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর সচিদানন্দ সিনহা। আমরা জানি যে ভারতের জাতীয় কংগ্রেসের তিনি একজন সদস্য ছিলেন, এবং যেহেতু তিনি বয়স্ক ছিলেন সেই কমিটির মধ্যে, তাই তাকে কি অস্থায়ী সভাপতি তাকে বানিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে এই পদ্ধতিটা কোনখান থেকে নেওয়া হয়েছিল? এটা ফ্রেঞ্চ প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছিল। তাহলে যিনি অস্থায়ী সভাপতি ছিলেন গণপরিষদের, তার নাম হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা। চলো পরবর্তী 4 নম্বর কোশ্চেনে চলে যাই। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে কাকে নির্বাচন করা হয়েছিল? ঠিক আছে, প্রথমে আমরা দেখলাম অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিনহা ছিল, তারপরে স্থায়ীভাবে সভাপতি নির্বাচন করা হয়েছিল কাকে? অপশন এ আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন বি আছে সচিদানন্দ সিনহা, অপশন সি আছে এস.সি. মুখার্জি, অপশন ডি আছে বি.আর. আম্বেদকর। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। আমরা জানি রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন তিনি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এক স্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। চলো পরবর্তী কোশ্চেন চলে যায়। 5 নম্বর কোশ্চেন এখানে দেখব, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? খসড়া কমিটির সভাপতি কে? আমরা অপশনগুলো দেখি। অপশন এতে আছে বি.আর. আম্বেদকর, অপশন বিতে জওহরলাল নেহরু, অপশন সিতে জে.বি. কৃপলানি, অপশন ডিতে সি রাজগোপালাচার্য। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশন এ, বি.আর. আম্বেদকর। অপশন এ, বি.আর. আম্বেদকর। এই বি.আর. আম্বেদকর এর দায়িত্ব ছিল যে কনস্টিটিউশনটা আমাদের কীরকম হবে। আর বি.আর. আম্বেদকর 60টি দেশের সংবিধানকে পড়েছিলেন। 60টি দেশের সংবিধানকে তিনি পড়েছিলেন, তারপরে তিনি সেখান থেকে বেছে নিয়ে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখি। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কাকে গণপরিষদের সহসভাপতি হিসাবে নির্বাচন করা হয়? গণপরিষদের সহসভাপতি হিসাবে কাকে নির্বাচন করা হয়? অপশনগুলো দেখি। এ জওহরলাল নেহরু,
এই বিতে আছে এস.সি. মুখার্জি, সিতে বি.এন. রাও, ডিতে মহাত্মা গান্ধী। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এস.সি. মুখার্জি। এস.সি. মুখার্জির পুরো নাম হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 7 নম্বর প্রশ্ন বলছে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন। গণপরিষদের প্রথম যে মিটিংটি কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম মিটিংটি কবে অনুষ্ঠিত হয়েছিল? চলো অপশান দেখি। 16 আগস্ট 1947, 26 জানুয়ারি 1948, 9 ডিসেম্বর 1946 এবং 26 নভেম্বর 1946। তাহলে সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 9 ডিসেম্বর 1946। আর এইটা মনে রাখবে যে ফার্স্ট মিটিংটি হয়েছিল নিউ দিল্লিতে। ফার্স্ট মিটিংটি কোথায় হয়েছিল? ফার্স্ট মিটিংটি হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে, তাহলে আমরা তারিখটা পেয়ে গেলাম 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। পরবর্তী 8 নম্বর প্রশ্নে চলে যায়। ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাডাপ্টেড অন। ঠিক আছে, এখানে কনস্টিটিউয়েন্ট হবে না, ঠিক আছে, কনস্টিটিউশন হবে এখানে। এটা একটু ভুল আছে, এটা একটু তোমরা করে নেবে, সংশোধন করে নেবে, কনস্টিটিউশন হবে। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধানটি গৃহীত হয়েছিল কত তারিখে? অপশান এ 26 নভেম্বর 1949, অপশান বি 15 আগস্ট 1949, সিতে আছে 2 অক্টোবর 1949, ডিতে আছে 15 নভেম্বর 1949। তাহলে সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ 26 নভেম্বর 1949। দীর্ঘ প্রায় 3 বছর, আর ঠিকভাবে বললে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, তারপর আমাদের সংবিধানটি তৈরি হয়েছিল এবং গৃহীত হয়। ঠিক আছে, তাহলে তারিখটা হচ্ছে 26 নভেম্বর 1949। তাহলে এইটা একটু তোমরা কারেকশন করে নাও, এটা কনস্টিটিউয়েন্ট নয়, এটা কনস্টিটিউশন হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন আমাদের। who presided over the first meeting of the Indian Constituent Assembly? গণপরিষদের প্রথম মিটিংয়ে সভাপতিত্ব কে করেন? ঠিক আছে, তাহলে অপশানগুলো দেখি। এ রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহরু, সি বি আর আম্বেদকর, ডি সচিদানন্দ সিনহা। তাহলে যে সঠিক উত্তরটি আমাদের কী হবে? অপশান ডি হবে, সচিদানন্দ সিনহা। কারণ প্রথম মিটিংয়ে তিনিই ছিলেন সভাপতি, অস্থায়ী সভাপতি ছিলেন, তাই সেই সভার সভাপতিত্বও তিনিই করেছিলেন, অর্থাৎ ডক্টর সচিদানন্দ সিনহা। তাহলে অপশান ডিটা আমাদের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন চলে যায়। দ্য সেকেন্ড মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড অন। গণপরিষদের দ্বিতীয় মিটিংটি অনুষ্ঠিত হয় 2 অক্টোবর 1946, 12 জানুয়ারি 1947, 15 আগস্ট 1947, 11 ডিসেম্বর 1946। তাহলে কোনটা সঠিক উত্তর হবে 10 নম্বর প্রশ্নে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কত তারিখে হয়েছিল? 11 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড মিটিং। আর এই মিটিংয়েই কিন্তু রাজেন্দ্র প্রসাদকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল। চলো 10 নম্বর প্রশ্নের পর চলে যাই 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে আছে, ফার্স্টলি দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ গিভেন বাই। গণপরিষদ নিয়ে প্রথম ধারণাটা কে দেন? ঠিক আছে, তাহলে এইখানে আমরা অপশানগুলো দেখি। এ মতিলাল নেহরু, বি এম এন রয়, সি রাজেন্দ্র প্রসাদ, ডি হচ্ছে তোমার মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে অপশানের সঠিক উত্তরটি হবে 11 নম্বর প্রশ্নের, সেটা হচ্ছে অপশান বি। কি এম এন রয় কিন্তু প্রথম ধারণাটা দিয়ে গণপরিষদের, সেটা কত সালে? 1934 সালে। আর এম এন রয়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, মনে থাকবে। 12 নম্বর প্রশ্নে চলে যাই। হু ইজ নট আ মেম্বার অফ ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন যেটা এসেছিল 1946 সালে, সেই ক্যাবিনেট মিশনের মেম্বার কে ছিলেন না? নিচে এই 4টা অপশান দেওয়া আছে, এদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের মেম্বার নন বা সদস্য নন? অপশান এতে দেখি লর্ড প্যাথিক লরেন্স, অপশান বিতে স্টেফার্ড ক্রিপস, অপশান সিতে স্যার এম সাইমন, অপশান ডিতে এভি আলেকজান্ডার।
তাহলে সঠিক উত্তরটি হবে কোনটা? কে ছিলেন না? অপশান সি, স্যার এম সাইমন। স্যার এম সাইমন কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ক্যাবিনেট মিশনের তিনজনই সদস্য ছিলেন, সেটা হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স, স্টেফার্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, তিনজনের সদস্য ছিলেন, কিন্তু এই স্যার এম সাইমন সদস্য ছিলেন না, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। চলো 13 নম্বর প্রশ্নে চলে যায়। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, ভারতের সংবিধানটি কার্যকরী হয় কত তারিখে? ভারতের সংবিধানটি কার্যকরী হয় কত তারিখে? সেটা হচ্ছে 26 নভেম্বর 1946, অপশন বিতে 26 জানুয়ারি 1950, অপশন সিতে 26 জানুয়ারি 1947, অপশন ডিতে 15 জানুয়ারি 1947। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি। সঠিক উত্তরটি কততে হবে? অপশন বি, 26 জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধানটি কী হয়? কার্যকরী হয়। ঠিক আছে, আর আগে যেটা পড়লাম, আগে যে তারিখটা আমরা পড়লাম 26 নভেম্বর 1949, সেই সময় কিন্তু আমাদের কনস্টিটিউশন কি হয়েছিল? গৃহীত হয়েছিল, আর এই সময় কিন্তু কেম ইনটু ফোর্সে এসছে বা কার্যকরী হয়েছে। চলো পরবর্তী 14 নম্বর প্রশ্নে চলে যায়। দ্য অবজেক্টিভ রেজুলেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাই, গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি পেশ করেন কে? সেটা হচ্ছে বি এন রাও, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহরু। ঠিক আছে, তাহলে কে আমাদের অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবটি কে পেশ করেন? তার নাম হয়ে যাবে জওহরলাল নেহরু। ঠিক আছে, চলো 15 নম্বর কোশ্চেনে চলে যায়। হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অপশনগুলো দেখি একটু। অপশন এ বি এন রাও, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি কে এম মুন্সি, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক উত্তরটি হবে বি এন রাও। সঠিক উত্তরটি হবে সাংবিধানিক উপদেষ্টা হচ্ছে বি এন রাও, যার পুরো নাম হচ্ছে বেনেগাল নরসিং রাও। তিনি সংবিধানের খসড়ার তৈরিতেও তার অনেক ভূমিকা রয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে কি? সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার যদি বলা হয় তাহলে কে হবে? বি এন রাও। অপশন এ এটা হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন চলে যায়। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন, কত তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল? ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখি একটা। 22 জানুয়ারি 1950, 24 জানুয়ারি 1950, 22 জুলাই 1950 এবং 22 জুলাই 1948। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22 জুলাই 1947। 22 জুলাই 1947টা হচ্ছে সঠিক অ্যান্সার। এই দিনে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যে ডিজাইন করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটাও কিন্তু শর্ট কোশ্চেনে পড়বে, আমি বলে দিয়ে রাখলাম। ন্যাশনাল ফ্ল্যাগটা যে আমাদের ডিজাইন করেছিলেন তিনি হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে, আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের রেশিওটা কত? ঠিক আছে, অনুপাতটা কত? তাহলে সেটা হবে 2:3। ঠিক আছে, আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ খাদি কাপড়ের তৈরি ছিল। কিসের? খাদি কাপড়ের তৈরি। তাহলে এতক্ষণ যতগুলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করলাম, আশা করি কারো কোনো অসুবিধা হবে না। সব অ্যান্সারগুলো আমরা করে নিয়েছি। আমরা এইভাবেই এমসিকিউ প্র্যাকটিস করব। এর একটা পার্ট 2 আসবে, অর্থাৎ গণপরিষদের আরেকটা এমসিকিউ পার্ট 2 আমি নিয়ে আসবো। সেখানেও কিছুগুলো কোশ্চেন থাকবো, সেগুলো দেখে নিলে, এই দুটো পার্ট দেখে নিলে মনে হয় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আমার সঙ্গে থাকো এবং পরবর্তী পার্টটা পাওয়ার জন্য আমার চ্যানেলকে কর্নেলস ক্লাসরুমকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে সমস্ত রকমের নোটিফিকেশান তোমরা পেতে পারো। তাহলে চলো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।